প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটা শুরু করব আমরা যে টপিক দিয়ে, সেটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো দেখো এখানে বলছে যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এটা কি? থার্মোডাইনামিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম এটা, মোলার আপেক্ষিক তাপ। কার? গ্যাসের। তো এটা আসলে দেখো এখানে লেখা আছে আপেক্ষিক তাপ। বিষয়টা হলো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ব্যাপারটা আসলে এক ধরনের আপেক্ষিক তাপ। তো ধরো তুমি 1 মোল গ্যাস নিলা, যে কোনো গ্যাস নিলা 1 মোল, মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, মানে 1 একক 1 কেলভিন বৃদ্ধি করতে যেটুকু তাপ প্রয়োজন তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। ব্যাপারটা খুবই সিম্পল, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যদি 1 মোল গ্যাস নাও, আমরা জানি কি যে তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়ে। যে কোনো বস্তুকে যদি তাপ দাও তাহলে বস্তুর টেম্পারেচার বাড়বে। তো আমি এখানে কি করব, গ্যাস নিব 1 মোল। কতখানি? 1 মোল। 1 মোল গ্যাসকে আমি তাপ দেব, দিয়ে তাপমাত্রা বাড়াবো। কতটুকু তাপমাত্রা বাড়াবো? 1 কেলভিন তাপমাত্রা বাড়াবো। এই কাজটা করার জন্যে আমাকে যতটুকু তাপ দিতে হবে সেইটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য ওই গ্যাসকে তোমার যেটুকু হিট দিতে হবে সেটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এখন এই কাজটা দুইভাবে করা হয়। কয়ভাবে? এই কাজটা করা হয় দুইভাবে। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, তার জন্য তাপ দিব। এটা দুইটা প্রসেসে করা হয়। এক, স্থির চাপে, আর একটা স্থির আয়তনে। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তুমি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা, চাপ স্থির রেখে একবার করতে পারবা, আয়তন স্থির রেখে করতে পারবা। দুই ক্ষেত্রে ভিন্ন রকমের তাপ লাগবে, একই রকম তাপ লাগবে না। অর্থাৎ দুই ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপের মান ভিন্ন ভিন্ন হবে। তার মানে তুমি চাপকে পরিবর্তিত হতে না দিয়ে যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে যেটুকু তাপ দরকার সেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এটাকে প্রকাশ করে সিপি দ্বারা। আর ধরো তুমি একটা বদ্ধ পাত্রে গ্যাস নিলা যাতে আয়তন না বাড়ে। বদ্ধ পাত্রে গ্যাস নিয়ে আয়তনকে বাড়তে না দিয়ে তুমি যদি ওই গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাও, তাহলে যেটুকু হিট দিতে হবে সেটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটাকে প্রকাশ করে সিভি দ্বারা। ব্যাপারটাকে বোঝা গেছে? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। এই কাজটা আমরা চাপ স্থির রেখে যদি করি সেটা হবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর যদি আয়তনকে স্থির রেখে করি, আয়তনকে চেঞ্জ হতে না দিয়ে যদি করি, সেটা হবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো দেখো এই দুই প্রকারের সাথে আমরা পরিচিত হব। প্রথমে হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। দেখো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি প্রকাশ করে সিপি দ্বারা। সংজ্ঞা কি বলছে দেখো, বলছে চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ শক্তিকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি বলে। তাইলে ধরো চাপ স্থির রেখে, এটা শর্ত, চাপ স্থির রেখে যে কোনো মোল গ্যাস, ধরো n মোল গ্যাস, n মোল গ্যাসের তাপমাত্রা
যে কোনো পরিমাণ ধরো ডেল্টা টি কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ ধরো ডেল্টা কিউ চাপ স্থির রেখে যে কোনো মোল ধরো এন মোল মানে 10 মোল 20 মোল 5 মোল 7 মোল যা ইচ্ছা এন মোল গ্যাসের তাপমাত্রা যে কোনো অ্যামাউন্টের ডেল্টা টি তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ লাগছে কত ডেল্টা কিউ। তাহলে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত হবে ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি অবশ্যই। এবার এই লাইনটা সবাই ভালো করে পড়বা। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ এইটা। আর সিপির সংজ্ঞা কি বলছে দেখো একই কথা, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। তার মানে এই যে তাপটা এটাই হচ্ছে সিপি। তাহলে আমরা লিখতে পারি সিপি সমান ডেল কিউ বাই এন ডেল্টা টি। বুঝে গেছে? তো এখান থেকে আমরা ডেল কিউ লিখতে পারবো এনসিপি ডেল্টা টি, তাই না? তাইলে সিপি নির্ণয় করার সূত্র কি ডেল কিউ বাই এন ডেল্টা টি, আর ডেল কিউ সমান দাঁড়াবে এনসিপি ডেল্টা টি। তার মানে সিপির কনসেপ্ট থেকে আমরা যেটা পাচ্ছি যে কোনো মোলের যে কোনো অ্যামাউন্টের গ্যাস যে কোনো পরিমাণ মোলের গ্যাস তাপমাত্রার যে কোনো পরিমাণ বৃদ্ধি করতে কতটুকু তাপ লাগবে ডেল্টা কিউ। এই সূত্রটা আসলে তোমরা আগে ক্লাস 9-10 থাকতেও পড়ছো, কিন্তু এটা অন্যভাবে পড়ছো। গ্যাসের ক্ষেত্রে হয়তো পড়োনি। তোমরা এরকম সূত্র পড়ছিলে না, কিউ সমান এম এস ডেল্টা টি। মনে করে দেখো এই সূত্র কিন্তু তোমরা পড়ছো। এই সূত্রটা 9-10 পড়ছো। এটা কি ছিল? এম ছিল ভর, গ্যাসকে আমরা কেজিতে মাপতাম, পদার্থকে আমরা কেজিতে মাপতাম। তখন আমরা গ্যাসের কথা তখন ওই বরফ পানি তামা যে কোনো পদার্থ নিয়ে কাজ করতাম, তখন এটা ছিল এম। এখন দেখো আমরা এখানে গ্যাসের ক্ষেত্রে বলছি এবং গ্যাসকে আমরা মোলে প্রকাশ করছি, মানে এবার পরিমাণটাকে আমরা কেজিতে না মোলে প্রকাশ করছি। তাহলে এম এর জায়গায় কিন্তু দেখো মোল সংখ্যা আসছে এন। তখন পদার্থের ছিল আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ পদার্থের একটা করেই ছিল, কোনো শর্ত ছিল না যে স্থির চাপে না স্থির আয়তনে, এরকম শর্ত ছিল না। এটা ছিল আপেক্ষিক তাপ। কিন্তু এইবার তো এটা মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমরা পদার্থকে মোলে প্রকাশ করছি, তাহলে এটা মোলার আপেক্ষিক তাপ। এই জন্য এখানে আমরা দেখো সিপি এস এর জায়গায় আসছে কি নতুন করে সিপি আসছে, আর ডেল্টা টির জায়গায় ডেল্টা টি। তো ওই সূত্রটাই কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে। তাহলে মনে রাখবা সিপি বের করার সূত্র ডেল কিউ বাই এন ডেল্টা টি, আর ডেল কিউ সমান এন সিপি ডেল্টা টি। এটা কখন ব্যবহার করব? যখন চাপ স্থির থাকবে। চাপ স্থির থাকলে এটা ব্যবহার হবে, তাই না? তাহলে এটা গেল স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এবার কি দেখো একইভাবে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি। ওকে, তো এবার আর আগেরটা লিখবো না, আগেরটার মতোই হবে, ফুল একই জিনিস হবে, খালি এখানে হবে আয়তন স্থির রেখে। কি হবে? আয়তন স্থির রেখে। তার মানে সিপি সমান আমরা যেহেতু পেলাম ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি, অনুরূপভাবে সিভি সমান হবে ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এই ডেল্টা কিউ আর এই ডেল্টা কিউ এর মান এক না। এটা স্থির চাপে, এটা কিন্তু স্থির আয়তনে। তাছাড়া সব কিছু এক। দেখো এখানে আগেরটা চাপ স্থির রেখে, এখানে বলছে আয়তন স্থির রেখে। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপশক্তিকে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি বলে, তাই না? তাহলে অনুরূপভাবে সিভি সমান হবে ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। তাহলে এটা ডেল্টা কিউ সমান দাঁড়াচ্ছে এন সিভি ডেল্টা টি। ডেল্টা কিউ সমান দাঁড়াচ্ছে এন সিভি ডেল্টা টি। একই সূত্র মনে হচ্ছে, তাই না? এটাও ডেল্টা এনসিপি ডিটিটি এনসিভি ডিটিটি। একটা চাপ স্থির থাকলে দেখো সিপির মান আর সিভির মান তো এক না, ওই জন্য এই দুটা ডেল্টা কিউ এর মান কিন্তু এক হবে না, দুটো মান আলাদা।
প্রকাশটা একইভাবে করা হচ্ছে, তাহলে ডেল্টা কিউ সমান এনসিভি ডিটি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে ডেল কিউ বের করা শিখলাম। ধরো এন মোল গ্যাস, তার মোলার আপেক্ষিক তাপ সি আর তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি। ওকে, কিন্তু এই কাজটা যদি তুমি চাপ স্থির রেখে করো এটা হবে, যদি চাপ স্থির রেখে করো এটা হবে এনসিপি ডিটি ডেল্টা টি, আর যদি আয়তন স্থির রেখে করো এটা হবে এনসিভি ডেল্টা টি। আবারও বলছি, এই ডেল কিউ আর এই ডেল কিউ এক না, এটা চাপ স্থির রেখে, এটা আয়তন স্থির রেখে। কারণ দুটো সমীকরণ সব কিছু এক হলেও সিপি আর সিভির মান কিন্তু আলাদা হবে। আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, চাপ স্থির রেখে, আয়তন স্থির রেখে দুটোর মান কিন্তু আলাদা হবে। আচ্ছা, এবার আসো, বলছে সিপি সবসময় সিভি থেকে বড় কেন, তার ব্যাখ্যা করো। তার আগে জেনে নেই সিপি আর সিভির মধ্যে সমীকরণটা কি। দেখো, এই যে সিপি আর সিভি, যে কোনো একটা গ্যাসের জন্যে, যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের জন্যে তুমি যদি গ্যাসের সিপি আর সিভির রেশিওটা করো, অনুপাতটা করো, তাহলে তুমি যে টার্মটা পাবা এটাকে বলে গামা। কি বলে? গামা বলে। এটা সিপি বাই সিভি এই অনুপাতটাকে এই গামা দিয়ে প্রকাশ করে। তাহলে গামা কি? যদি প্রশ্ন আসে গামা কি, তাহলে বলবা যে গামা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের যে অনুপাত, সেটাই হলো গামা। এবং এই গামার মান হচ্ছে তিনটা: 1.67, 1.41, 1.33। যেগুলো এক পরমাণু গ্যাস আছে, এক পরমাণু গ্যাস, যেমন ধরো নিষ্ক্রিয় গ্যাস, তাদের জন্য গামার মান ব্যবহার হবে 1.67। যেগুলো দ্বিপরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, বায়ু, আমরা যাকে বায়ুমণ্ডল বলি, বায়ুটাকে দ্বিপরমাণুক ধরা হয় কারণ বায়ুর 78% নাইট্রোজেন, এই জন্য বায়ুতে নাইট্রোজেন বেশি, এই জন্য বায়ুটাকে আমরা ধরি দ্বিপরমাণু গ্যাস। তাছাড়া যত হ্যালোজেন গ্যাস আছে সেগুলো। আর 1.33 হ্যালোজেন মানে তোমরা জানো ক্লোরিন, ব্রোমিন, ফ্লোমিন, এগুলো। তো গামার মান 1.33 কখন ব্যবহার হবে? যখন বহু পরমাণু গ্যাস হবে। যেমন ধরো মিথেন, ইথেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মান সরাসরি এটা আসে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জন্য গামার মান 1.33 ধরতে হবে। আচ্ছা, এইটা তাহলে এখান থেকে আমরা একটা কি জিনিস দেখতে পাচ্ছি বলতো? এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি সিপি সমান গামা সিভি। সিপির মান সিভির চাইতে গামা গুণ, সিপির মান সিভির গামা গুণ। তাহলে আমরা এখান থেকে বলতে, গামার মান আবার দেখো সবসময় একের চাইতে বেশি, তাহলে আমরা কিন্তু বলতে পারি সিপি গ্রেটার দেন সিভি। পারি কি না? আমরা কিন্তু বলতে পারি সিপি সিভির চাইতে বড়, কারণ দেখো সিপি সিভির গামা গুণ, গামার মানে একের চেয়ে বড়, তাহলে সিপি বড়। এছাড়াও সিপি সিভির আরেকটা রিলেশন আছে, সেটা আমরা এটার প্রতিপাদন পরে দেখাবো, এখন লিখে দিচ্ছি। সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। সিপি আর সিভির যে পার্থক্য সেটা আর এর সমান। আর কি? আর তোমরা পড়ছো, আর সমান যদি এসআই এককে বলি 8.314 জুল পার মোল পার কেলভিন, এবং এইটাকে বলে গ্যাসের, আদর্শ গ্যাসের ধ্রুবক, সার্বজনীন একটা ধ্রুবক। তাহলে সিপি মাইনাস সিভি সমান আর। এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপি সমান কিন্তু দেখো আর প্লাস সিভি। তার মানে কি? সিভির সাথে আর যদি যোগ করো
তাহলে তুমি সিপি পাবা। এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে সিপি সিভির চাইতে আসলে কি বড়। তো সিপি সিভির কত গুণ? গামা গুণ। সিপি সিভির চাইতে কতটুকু বড়? আর পরিমাণ বড়। সিপি সিভির চাইতে কতখানি বড়? আর পরিমাণ বড়। তার মানে সিপির মান সবসময় সিভির চাইতে কি বেশি। এই বেশিটা কেন এইটা আমাদের বুঝতে হবে। সিপি গ্রেটার দেন সিভি, এটা কেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বরের জন্য আসতে পারে। দেখো বিষয়টা কেমনভাবে বলি। ধরো এই পাত্রের মধ্যে 1 মোল গ্যাস আছে, এই পাত্রের মধ্যেও 1 মোল গ্যাস আছে। এই গ্যাসের আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। এটার তাপমাত্রাও 1 কেলভিন বাড়াতে হবে। তো তার জন্য তাপ দিতে হবে। 1 মোল গ্যাস 1 মোল গ্যাস, এটারও 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে হবে, এটারও তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে। তো দুটোকেই তাপ দিতে হবে। শর্ত হলো এইটা স্থির আয়তনে করব, এটা করব স্থির আয়তনে, এইটা করব স্থির চাপে। ওকে, দেখো তাহলে একই জিনিস 1 মোল গ্যাস, দুটোরই তাপমাত্রা 1 কেলভিন করে বাড়াইতে হবে। কারণ মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা মনে করো, ওখানে কি বলছিলাম? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ দিতে হয় ওটাই মোলার আপেক্ষিক তাপ। সেই কাজটা আমরা দুইভাবে করছি, দুইভাবে করা যায়, এটা অলরেডি বলছি। আয়তন স্থির রেখে করা যায়, চাপ স্থির রেখে করা যায়। এবার ধরো আয়তন স্থির রেখে তুমি করতে যাচ্ছ, তখন কি হবে? তুমি যখন তাপ দিবা তখন তাপমাত্রা বাড়বে। তুমি যে তাপটা দিচ্ছ সেটা দিয়ে তাপমাত্রা বাড়বে। কিন্তু যেহেতু আয়তন স্থির, তার মানে এই পাত্রটা প্রসারিত হবে না বা সংকুচিত হবে না, ঠিক কিনা? তুমি যখন তাপ দিবা তখন গ্যাসের শুধু তাপমাত্রা বাড়বে। যেহেতু আমি বলছি আয়তন স্থির, তাহলে এটা প্রসারিত হবে না বা সংকুচিত হবে না। এর মানে হলো কাজ হবে না, কোনো কাজ হবে না, শুধু তাপমাত্রা বাড়বে। আর চাপ স্থির রেখে যখন তুমি করবা তখন তাপমাত্রা অবশ্যই বাড়বে, অবশ্যই তাপমাত্রা বাড়বে, বুঝছো? কিন্তু আমরা স্থির রাখছি কি? চাপ। তার মানে আয়তন তো আমরা স্থির রাখিনি। আয়তন স্থির রাখিনি মানে এটা প্রসারিত হতে পারে, সংকুচিত হতে পারে। তার মানে এটা যদি প্রসারিত হয় কাজ হবে, কাজ সম্পাদন হবে। কাজ সম্পাদন যখন হবে তখন অতিরিক্ত তাপ দিতে হবে না? দেখো তুমি এখানে তাপ দিছো, তাপ দিয়ে শুধু তাপমাত্রা বাড়ছে, কাজ হয়নি। এখানে তুমি তাপ দিছো, তাপমাত্রা বেড়ে গেছে, ঠিক আছে, সেই সাথে সাথে কাজও হয়েছে। তার মানে এখানে তুমি যে তাপটা দিবা সেটা পুরোটাই তাপমাত্রা বাড়াবে, আর এখানে তুমি যে তাপটা দিবা সেটা দিয়ে তাপমাত্রা বাড়বে, কিছু অংশ দিয়ে কাজও হবে। তাহলে কোথায় বেশি তাপ লাগবে? স্থির চাপে তাপ বেশি লাগবে। এই জন্যে সিপির মান, এটাতে যে তাপ লাগবে সেটা সিপি, এখানে যে তাপ লাগবে সেটা সিভি। এই জন্যে সিপির মান সিভির চাইতে বড়। সহজ হিসাব, আয়তন স্থির রাখলে তাপ দিলে শুধু তাপমাত্রা বাড়ে, চাপ স্থির রেখে তাপ দিলে তাপমাত্রাও বাড়ে, আয়তন বাড়ার জন্য কাজও হয়। যখন কাজ হয় তখন অতিরিক্ত তাপ লাগে, এই জন্য সিপির মান সিভির চাইতে কি হয়? বেশি হয়। ঠিক আছে, সিপি সিভির সম্পর্ক আমরা অলরেডি এটা পড়ে আসলাম। সিপি বাই সিভি সমান গামা, আর সিপি মাইনাস সিভি সমান আর, ঠিক কিনা? এই দুটা হচ্ছে সিপি সিভির সম্পর্ক। তবে এটা তো জাস্ট সংজ্ঞা থেকে পাচ্ছি যে অনুপাতটাই গামা, আর এইটা যে লিখছি এইটার প্রতিপাদন আমি তোমাদেরকে একটু পরে দেখাবো।
এইটার প্রতিপাদন করতে গেলে কৃতকাজের সমীকরণটা জানতে হবে, যে গ্যাসটা যে প্রসারিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে, ওই কৃতকাজের সমীকরণটা যখন আমরা জানবো তখন এই সূত্রটা আসলে বের করতে পারবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের একটা মূল ঝামেলা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। এখনও কিন্তু আমরা কেবল ধরো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ে নিলাম, আজকে আমরা পড়ছি সিপি সিভি কি এটা চিনে নিচ্ছি। এরপরে যখন আমরা এই চ্যাপ্টারের আসল জিনিস পড়তে যাব তখন এই সব জিনিস কিন্তু এখানে লাগবে। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণ আমাদের কি কাজে লাগবে? ধরো তোমাকে বলল নাইট্রোজেন গ্যাসের সিপি এবং সিভি নির্ণয় করো। ধরো একটা অঙ্ক আসলো, নাইট্রোজেন গ্যাসের সিপি এবং সিভি নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? দেখো, নাইট্রোজেন গ্যাসের জন্য আমরা সিপি বাই সিভি সমান গামা, এটা 1 নম্বর সমীকরণ। সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, এটা 2 নম্বর সমীকরণ। আমাদের বের করতে হবে দুটো জিনিস, আমরা সমীকরণ নিলাম দুইটা, কারণ দুটো সমীকরণ না হলে দুটো জিনিস বের করা যায় না। এইখান থেকে দেখো 1 এবং 2 যদি আমরা সমাধান করি তাহলে 2 নম্বর সমীকরণটা লিখলাম সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। সিপির জায়গায় কি বসানো যায় দেখো তো, এখান থেকে সিপি সমান কি? সিপি সমান হচ্ছে গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল আর। সিভি যদি কমন নিয়ে নাও এটা হবে গামা মাইনাস 1 ইকুয়াল আর। তাহলে সিভি সমান হবে আর বাই গামা মাইনাস 1। তুমি যদি এই সূত্রটাও মুখস্থ রাখো তাহলে যে কোনো গ্যাসের সিভি নির্ণয় করতে পারবা, যে কোনো গ্যাসের সিভি নির্ণয় করতে পারবা। এই দেখো, এটা যদি মুখস্থ রাখবা এই সূত্রটা, তাহলে আর এর মান কত দেখো 8.314। গামার মান গ্যাস দেখে বসাবা। নাইট্রোজেন গ্যাস কত পরমাণু? দ্বিপরমাণু। দ্বিপরমাণু গ্যাসের গামা 1.4 মাইনাস 1। এখানে যে মানটা তুমি পাবা একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। সিপির একক, সিভির একক এটা জুল পার মোল পার কেলভিন। কেন এটা বোধহয় এককটা দেখায়নি, তখন উচিত ছিল দেখানো। ডেল কিউ এন ডেল্টা টি সূত্র ছিল, তাই না? দেখো ওপরে জুল, নিচে এটা মোল, এটা কেলভিন। তাহলে একক কী দাঁড়াচ্ছে? জুল পার মোল পার কেলভিন, তাই না? তাহলে সিভির মান পেলাম। আবার সিপির মান যেহেতু এটা গামা সিভি, দেখো গামা সিভির যে সূত্রটা বসবে আর বাই গামা মাইনাস 1। তাহলে সিপি সমান আমরা লিখতে পারি গামা আর বাই গামা মাইনাস 1। সিপি সমান আমরা লিখতে পারি গামা আর বাই গামা মাইনাস 1। তাহলে এইখানেও যদি তুমি মান বসাও তাহলে সিপির মান পেয়ে যাচ্ছে। দেখো নাইট্রোজেনের জন্য গামার মান 1.4, আর এর মান সবসময় 8.314, গামার 1.4 মাইনাস 1। এটাও তুমি সিপির মান পেয়ে যাচ্ছ। সিপির একই একক জুল পার মোল পার কেলভিন। তাইলে এই সমীকরণ দুইটা দিয়ে সিপি এবং সিভির যে সমীকরণ, এই সমীকরণ দুটো দিয়ে আমরা কি বের করতে পারবো? যে কোনো গ্যাসের সিপি এবং সিভির মান বের করতে পারবো, তাই না? তো সিভি বের করার সূত্র এটা মনে রাখবা, সিভি সমান আর ভাগ গামা মাইনাস 1, আর সিভি বের করার সূত্র হচ্ছে গামা আর ভাগ গামা মাইনাস 1। তার মানে যদি কোনো পরীক্ষায় দেখো সূত্র দুটা ভালো করে পড়ে রাখবা, কারণ অনেক সময় খুব দ্রুত এই মান বের করতে হয়। আর ভাগ গামা মাইনাস 1 আর সিপি সমান গামা আর ভাগ গামা মাইনাস 1। ধরো তোমাকে বললো হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাসের সিপি এবং সিভির মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো সিভি 8.314, হিলিয়াম গ্যাসের জন্য গামার মান 1.67 মাইনাস 1, সিভির মান পেয়ে গেলা। এই যে দেখো হিলিয়াম গ্যাসের জন্য গামার মান 1.67 ইন্টু 8.314 বাই 1.67 মাইনাস 1, এই যে সিপির মান পেয়ে গেলাম। তাহলে এই সূত্র দুটো জানলে যে কোনো গ্যাসের সিপি সিভি 5 সেকেন্ডের মধ্যে নির্ণয় করা যাবে, তাই না, ক্যালকুলেটর দিয়ে। ওকে, এবার আসো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আচ্ছা খেয়াল করো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে ডেল্টা ইউ, করছি না? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা ডেল্টা ইউ নিয়ে অনেক একটা ক্লাসই আছে এটার। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা জানি ডেল্টা কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ঠিক আছে,
খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য এটা কি হয়, খুব ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা এটা কিন্তু লিখব ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো এখন ধরো স্থির আয়তনে কি হয়, স্থির আয়তনে কি হয়, স্থির আয়তনে ডেল্টা কিউ এর মান হয় যে ডেল্টা কিউ এর জায়গায় বসবে এন সিভি ডেল্টা টি, বুঝবে না, ইকুয়াল ডেল ইউ। আর স্থির আয়তন মানে কি, সংকোচন প্রসারণ নাই, মানে সরণ নাই। তোমরা ইন্টারমিডিয়েটে আগে ফার্স্ট ইয়ারে বা 9-10-এ পড়ছো, বল প্রয়োগ করে যদি সরণ না ঘটে তাহলে কাজ হবে না। তাহলে এখানে আয়তন চেঞ্জ হচ্ছে না, প্রসারণ হচ্ছে না, তার মানে তো সরণ হচ্ছে না, তার মানে কোনো কাজও হবে না, কাজ শূন্য। তাহলে ডেল ইউ সমান কি দাঁড়াচ্ছে, এন সিভি ডেল্টা টি। এইটা হলো অভ্যন্তরীণ শক্তি বের করার সূত্র। অভ্যন্তরীণ শক্তি যে কোনো সিচুয়েশনে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ বের করার সূত্র কি, এন সিভি ডেল্টা টি। এন সিভি ডেল্টা টি, এন কি, এন হচ্ছে মূল সংখ্যা, এন হচ্ছে মূল সংখ্যা। যদি এন এর মান দেওয়া না থাকে তাহলে ভর ভাগ আণবিক ভর, এখান থেকে এন বের করে নিবা। সিভির মান, সিভি হচ্ছে তোমরা জানো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটার মান যদি দেওয়া না থাকে বের করে নিবা আর ভাগ গামা মাইনাস 1। ডেল্টা টি মানে হলো তাপমাত্রার পার্থক্য, এটা হলো T2 মাইনাস T1, T2 মাইনাস T1 কেলভিন বা সেলসিয়াসে করতে হবে। তাহলে এইটা দিয়ে তুমি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করতে পারবা। আর এই জিনিসটাই যদি ক্ষুদ্র পরিবর্তনের জন্য করি তাহলে ডিকিউ এর জায়গায় বসবে কি জানো, এন সিভি, ডেল্টা টি এর জায়গায় হয়ে যাবে ডিটি, ডিইউ ডিডব্লিউ 0। তাহলে ডিইউ সমান হবে এন সিভি ডিটি, একই জিনিস, খালি ডেল্টা আর ডি, এটা বৃহৎ পরিবর্তন ডেল্টা টি, ক্ষুদ্র পরিবর্তন হলে ডিইউ ডিটি। বোঝা গেছে? ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ফরম্যাটে গেলে, ক্যালকুলাসের সাহায্য নিয়ে অঙ্ক করতে গেলে বা কোনো জায়গায় ক্যালকুলাসের প্রয়োজন হলে তখন আমাদের সূত্রটাকে এইভাবে লিখতে হবে। তোমরা জানো ক্যালকুলাস করতে গেলে এই টার্মে লিখতে হয়, ডিএক্স ডিওয়াই এভাবে, ডিইউ ডিটি, তাই না? একই জিনিস। তো দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সূত্রটা আমাদের কোথায় কাজে লাগবে। ধরো তোমাকে আমি বললাম একটা প্রবলেম, ধরো বললাম নাইট্রোজেন গ্যাস, ধরো বললাম 60 গ্রাম নাইট্রোজেন গ্যাস, 60 গ্রাম নাইট্রোজেন গ্যাসের ধরো বললাম তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 250 ডিগ্রি সেলসিয়াস করলে অন্তঃস্থ শক্তির শোনো, জাস্ট সূত্রের ব্যবহারটা দেখানোর জন্য এইসব অঙ্ক করছি আমরা। এই চ্যাপ্টারের অঙ্ক এখনো শুরুই করিনি কিন্তু, ঠিক আছে? আমরা জাস্ট এই সূত্রটার ব্যবহার দেখানোর জন্য। দেখো 60 গ্রাম নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রা 30 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস করলে অন্তঃস্থ শক্তির কি পরিবর্তন হবে? তো অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সূত্র কি? এই যে ডেল ইউ সমান এন সিভি ডেল্টা টি। তাহলে এটা 60 গ্রাম ভাগ নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম, আর এর মান 8.314। নাইট্রোজেন যেহেতু দ্বিপরমাণুক গ্যাস তাহলে গামার মান হবে 1.4 মাইনাস 1, আর টি2-র মান হবে 250 মাইনাস 30। পার্থক্য তো সেলসিয়াসে লিখলেই হবে।
এখানে তুমি হিসাব করে দাও ক্যালকুলেটারে এগুলো একটা মান পাবা, একক হবে জুল, এটা অভ্যন্তরীণ শক্তি, শক্তির একক হবে জুল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে যদি যে কোনো গ্যাসের টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ওর অন্তস্থ শক্তি কতটুকু চেঞ্জ হবে, ইন্টারনাল এনার্জি কতটুকু চেঞ্জ হবে, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো।